তারপর এখানে ছোট একটা জায়গায় ডিম ফেলে মাছ ফোটানো হয়, ওনার কাছ থেকেও ওই ভানুবাবু ওনার কাছ থেকেও অভিজ্ঞতা কম বেশি পেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন রামি গোট ফার্ম অ্যান্ড এগ্রিকালচার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের আমি আপনাদের যেটা দেখাতে চলবো, একটা বড় মাছের প্রজেক্ট, পাঙ্গাস এবং রূপচাঁদ এবং পোনা, রুই, কাতলা, বিভিন্ন মাছের একটা খুব বড় আকারের প্রজেক্ট। তো আমার চ্যানেলে আমি আগে ভিডিও দিয়েছিলাম, এবারই ভিডিওটি খুব সুন্দর করে দেওয়া হলো এবং সিরাজ ভাইয়ের কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম, শিখতে পারলাম। বিভিন্ন বিষয়ে আলোচনা আজকের এই ভিডিওতে থাকবে। প্লিজ ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তো এখন আমরা যেটা জানবো যে সিরাজ ভাই এই মাছ চাষে কিভাবে সিরাজ ভাই এসছে। আমাদের অনেক জায়গা উর্বর জায়গা, ধান চাষের ক্ষেত্রে এই জায়গা মানে উপযুক্ত নয়। চাষ করার পরে কিছুদিন পরে ধান গাছ পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়, ধান হয় না। এই জন্য আমি তখন সিদ্ধান্ত নিলাম মাছ চাষ করব। সেই থেকে ফিশারি করে মাছ চাষে আসা আমার। তারপরে আমি প্রথমে কাটার পরে একটা সময় রুই কাতলা চাষ করেছিলাম, দেখলাম রুই কাতলা হলো। তখন আমাকে একটা লোকে বুদ্ধি দিল যে তুই এক কাজ কর, পাঙ্গাস আর রুই ফেল, এই পাঙ্গাস আর রূপচাঁদ। ওইটাও আমি ফেলে দেখলাম ওইটাই আরও পয়সাটা একটু বেশি রোজগার আছে, কিন্তু একটু খাটনি আছে, খাবার দিতে হয়। সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এতে পয়সাটা অনেক বেশি আর খুব কম সময়ের মধ্যে মাছটা বাড়ে। খাবার একটু খেলে কী হবে, মাছটা শর্ট টাইমের মধ্যে 6 মাস 7 মাসের মধ্যে মাছ বড় হয়ে যাচ্ছে। আর তার মধ্যে থেকে কিছু চালাই মাছ রেডি করতে হয়, মানে কিছু বড় করছি সেটা দেওয়ার পরে কিছু মাছটাকে নিয়ে চালাই করে নিলে পরের দিকে আবার ওই মাছটা ফেলে দিলে তাড়াতাড়ি গ্রোথ হয়ে যাচ্ছে। সেই সিস্টেমে মাছটা চাষ করতে 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 একটা হ্যাবিটের মধ্যে চলে এসছে। আর তারপরে রুই কাতলা তো আছেই, সে ওরই সঙ্গেই একই সঙ্গে প্রোডাকশান হয়ে যাচ্ছে মোটামুটি সারা বছরে একটা এদিক ওদিক করে। আমি যেটা জানবো এখন সিরাজ ভাইয়ের কাছ থেকে, বন্ধুরা আমি যেটা জানতে চাইবো যে সিরাজ ভাই যে এতগুলো পয়েন্ট বা এতগুলো প্রজেক্ট মাছ চাষ একসঙ্গে করছে, এতে সিরাজ ভাইয়ের কোনো কিছু প্রবলেম হচ্ছে না? মাছ চাষের জন্য কি আলাদা কোনো কোথাও থেকে কি ট্রেনিং নেওয়া আছে, সে বিষয়ে আমি কিন্তু জানবো। হ্যাঁ, আমাদের একটা ট্রেনিং হয়েছিল এগ্রিকালচার অফিসে, মানে আমাদের রেডিও অফিস থেকে আমি এগ্রিকালচারে একবার ট্রেনিং নিয়েছিলাম। পরবর্তীকালে আবার একটা ট্রেনিংয়ের জন্য আমাকে বলেছিল, সেই মুহূর্তে আমার অসুস্থ ছিলাম, যেতে পারিনি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে হওয়ার কথা ছিল, আমাকে ডাকও ছিল আমার, আমি যেতে পারিনি। এবারে আবার হবে, আমাকে পরবর্তীকালে যাতে ডাকে আমি এই জন্য আবার যোগাযোগ করেছি। তবে এখানে বেশি অভিজ্ঞতা প্রয়োজন নেই, ক্যাপিটালেরই মেনলি ব্যাপার। ক্যাপিটাল থাকলে আর নিজস্ব জায়গা থাকলে মাছ চাষের কোনো অসুবিধা নেই। ট্রেনিং আপনার করতে করতে আপনি শিখে যাবেন। তো প্রথম কথা যেটা সিরাজ ভাই, আপনার যে এত বড় প্রজেক্ট, এই প্রজেক্ট রেডি করতে কত টাকা আপনাকে প্রথম ইনভেস্ট করতে হয়েছে? মাছ না কিন্তু, যেটা পুকুর খোলা বা এর যে পরিবেশটা তৈরি করতে। ধরুন আমার এইটা ধরুন আছে 6 বিঘা জায়গা, 2 বিঘা করে এক একটা পয়েন্ট। এই পয়েন্টটা পুরো রেডি করতে আমার 6 বিঘা জায়গায় রেডি করতে 6 লক্ষ টাকা খরচা হয়েছে। তার মধ্যে থেকে আমি 4 লক্ষ টাকার মাটি বেচে দিয়েছি, 2 লক্ষ টাকার আমার হাত থেকে গেছে। সেই হিসাবে আমি খুব সহজে করতে পেরেছি, নাহলে 6 লক্ষ টাকা একসঙ্গে বার করা যে কোনো মানুষের ক্ষেত্রে অসুবিধা। মাটি 4 লক্ষ টাকার মাটি বেচে দেওয়ার জন্য 2 লক্ষ টাকাটা কোনো চাপের নেই, ওই জন্য সেইভাবেই সিস্টেমে করেছি আমি। আর আমার যে এরিয়াটা গাছপালা লাগানোর কাছ থেকে সব পরিবেশ তৈরি করতে, এটা তো আর একদিনে হয়নি, আস্তে আস্তে করে করতে হয়েছে। মাছের সঙ্গে গাছও লাগিয়েছি, সুপারি গাছ, আর এমনি চাষের জন্য বেগুন, লঙ্কা এগুলোও লাগিয়ে দিয়েছি। হচ্ছে বাড়িতে খাওয়া হচ্ছে, প্লাস এমনি অনেক বেশি হচ্ছে লোকজনকে দিচ্ছি। তো সিরাজ ভাই অ্যাকচুয়ালি এই যে এত সুন্দর প্রকল্প, এর সঙ্গে সিরাজ ভাই প্রায় 300 মতন সুপারি গাছের পরিকল্পনা করেছে ভবিষ্যতের জন্যে। তাছাড়া এমনি যেসব সবজি চাষ ওগুলো তো করছে। তো মোটামুটি অনেক টাকা ইনভেস্ট করে কিন্তু সিরাজ ভাই প্রথমে এটা শুরু করেছিল। তারপরে কথা যেটা, যে এখন মোটামুটি বছরে সিরাজ ভাই এই যে মাছের যে পয়েন্টগুলো আছে, এখান থেকে কীরকম ইনকাম আসছে প্রতি বছরে? মোটামুটি প্রথম অবস্থায় একটু কষ্ট হয়েছিল, 1 বছর পর থেকে আর কষ্ট হবে না যদি পদ্ধতি মাফিক চেষ্টা করা যায়। সেক্ষেত্রে আমি প্রথম অবস্থায় 2 লক্ষ টাকা ধরুন আমি ইনভেস্ট করেছিলাম কাটার জন্য, আর 2 লক্ষ টাকা এমনি মাছ চাষের জন্য এমনি পুকুর রেডি, মাছ ফেলানো এইগুলো খরচা করেছিলাম।
এখন ক্যাপিটাল আমার পার বছরে আমার ওই প্রফিটটা তো আমি অনেক দিন আগে আসল নিয়ে নিচ্ছি, এখন প্রতি বছরে 3টে পয়েন্টের উপরে একটা 5 লাখ টাকা 4-5 লাখ টাকা আসে, কমসে কম রোজগার আসে। সেই ক্ষেত্রে আমার যা খরচা হয় তা বাদ দিয়ে আমার প্রফিট থেকে যায়। কিন্তু ধান চাষ করলে আমি এই জায়গার উপরে কত আর 30,000 টাকারও ধান পেতাম না, কিন্তু এতে মাছের চাষ করতে গেলে করার জন্য আমি 5 লাখ টাকা পাচ্ছি। এটা একটা লাভ। কিন্তু প্রথম অবস্থায় অনেক বড় রিস্ক নিয়েছিলাম, আস্তে আস্তে সেটা পরপর লাভের দিকে চলে যাচ্ছে, অভিজ্ঞতাও বাড়ছে। পরে পুকুরটা যত আরও জৈব রেডি হচ্ছে, পুকুরটা যখন প্রথম অবস্থায় কেটেছিলাম মাছ করতে অনেক কষ্ট হয়েছে, খাওয়ার বেশি লেগেছে। পরপর কিন্তু সেই খাওয়া পুকুরটা যখন জৈব পড়ে পড়ে যখন উর্বর হয়ে যাচ্ছে, তখন আর খাওয়ার কম লাগছে, মাছটা তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে, মাছের কোয়ালিটিও সেইভাবে হচ্ছে। মাছের কোয়ালিটি করতে গেলে ক্যালসিয়াম লাগবে, ভিটামিন লাগবে, পরবর্তীকালে দানা পেড়িয়া অনেক কিছুই লাগবে, পটাশ মারতে হবে, মাসে একবার করে পটাশ করতে হবে। আর যখন পুকুর প্রথমে রেডি হবে মোয়াখল করতে হয়, তারপর চুন আর ব্লিচিং করতে হয়, তারপরে পটাশ করে মাছ ফেলতে হয়। সিরাজ ভাই কম বেশি আপনাদের জানালো যে এরকম প্র্যাকটিক্যালি করে মাছটা কিন্তু প্রথমবারে ফেলতে হয়। তো এখন যেটা জানবো যে মোটামুটি মাছের যে এখানে আমি দেখছি অনেকগুলো পয়েন্ট রয়েছে, এর মধ্যে কিছু ছোট কিছু বড়, সবগুলো আলাদা করে রাখার কি কারণ, এগুলো আমরা জানবো। আলাদা কারণ হলো, একটা পয়েন্ট করে দিলে মাছ ধরার ক্ষেত্রে যেরকম অসুবিধা, 3টে পয়েন্ট থাকলে আমি বিভিন্ন রকমের মাছ চাষ করতে পারবো। 2 হলো বড় মাছ যেটাই হচ্ছে, বড় মাছটা যাওয়ার পরে আরেকটা ছোট মাছটা একদম ছোট ছাড়লে তো আর 14 বছরে আমি বেচতে পারবো না বা মাছের কোয়ালিটি আনতে পারবো না। 1 বছর আগে থেকে ফেলে সেটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। পুকুর যত চেঞ্জ হবে মাছের কোয়ালিটি তত আরও ভালো হবে। সেই ক্ষেত্রে পুকুর বেশি থাকলে মাছ কোয়ালিটি, আমার এখন 5খানা পুকুর, তার মধ্যে 2খানা পুকুরে মাছ রেডি হয়, ছোটো মাছকে ফেলে চালাই করি, আর তারপরে ওখান থেকে তুলে এইগুলো ফেলে দিয়ে বড় করে বেচি। আর এমনি ছোট চালাই মাছ আমি এই যে অনেকটা করি, অনেকে চালাই মাছ আমার কাছ থেকে নিয়ে যায়, সেগুলো আমিও সাপ্লাই দিই। বড় মাছটা তো যারা খাওয়ার জন্য বিক্রি হয়, ওটা আমার চাষি ধরা আছে, পাইকারি ধরা আছে, ওরা এসে ধরে নিয়ে চলে যায়, একটা রেট করা আছে, ওরা মাপ করে নিয়ে চলে যায়। এইভাবে পদ্ধতি করলে হবে। আর কেউ যদি করতে চায়, আমাকে যদি আমার সঙ্গে যোগাযোগ করে, আমি সব রকম সহযোগিতা করব, কিভাবে করলে উনি লাভ করবে সেটাও আমি তাকে হেল্প করব, কোনো অসুবিধা নেই আমার সঙ্গে যোগাযোগ করলে। সিরাজ ভাই আপনাদের জানালো যে মোটামুটি এদের যে আলাদা আলাদা পয়েন্ট রাখার, সত্যি সিরাজ ভাই যে 6টা-5টা যে পয়েন্ট রয়েছে সবগুলো বড় বড় পয়েন্ট। তো এতে দেখছি বিভিন্ন মানে কি বলবো বন্ধুরা, অনেক একটা আলাদাভাবে সিরাজ ভাই কিন্তু একটা পরিকল্পনা করে এত বড় প্রজেক্টটাকে সিরাজ ভাই একা সামলাচ্ছে। তো আর যেটা জিনিস হচ্ছে যে সিরাজ ভাই যেটা জানালো আপনাদের, যে আপনারা যদি কেউ উদ্যোক্ত হয়ে যদি করতে চান সিরাজ ভাইয়ের কাছে, যেহেতু সিরাজ ভাই উনার প্রজেক্টের জন্য ছোট মাছ করছে, তো আপনারা কেউ নিতে চাইলে সিরাজ ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারেন এবং সিরাজ ভাই আপনাদের সমস্ত দিক দিয়ে সহযোগিতা করবে। আর যেটা জানবো যে সিরাজ ভাই এদের মোটামুটি মেডিসিন বা এদের কি রোগ জ্বালা এইসব সম্বন্ধে মোটামুটি বিস্তারিত আমরা জেনে নেব। প্রথম অবস্থায় মাছটা, ছোট মাছটা যখন আমরা ফেলি, ওতে ভাইরাস একটা আক্রমণ করে, সেটা যদি হয় তার জন্য একটা মেডিসিন আছে, সেটা করতে হয়। ছোট অবস্থায় যখন আমরা পুকুরটা রেডি করি, পোকা হয়ে যায়, সেটার জন্য একটা বিষ আছে, ওটা প্রয়োগ করতে হয়। করার পরে পটাশ করে মাছ ফেলতে হয়, ফেললে আর মাছের অসুবিধা হবে না। আর আমি যেগুলো পারি সেগুলো করি, না হলে এডিও সাহেবের সঙ্গে ডাইরেক্টলি গিয়ে কথা বলি, মাছ যে কিছু প্রবলেম হচ্ছে সেটা মাছ ধরে রেখে ছবি করে নিয়ে গিয়ে স্যারকে দেখালে স্যার আমাকে হেল্প করে। হ্যাঁ, প্রথম আমার এই অভিজ্ঞতা ছিল না। এডিও সাহেবের সঙ্গে কথা বলতে যেতে এডিও সাহেব বললো যে তুমি মাছটাকে ধরে একটা পাত্রে রেখে আমাকে ছবি করে নিয়ে এসে দেখাবে, আমি তোমাকে সব সলিউশন করে দেবো। আস্তে আস্তে উনি আমাকে সব রকম হেল্প করছে। এর থেকে আস্তে আস্তে করে আমার জ্ঞানও বাড়ছে মাছ চাষের ক্ষেত্রে। আর সহযোগিতা, কেউ কোনো একটা ব্যবসায় আসতে গেলে প্রথম অবস্থায় তার হেল্প লাগে, সেই হেল্প কম বেশি আমি এডিও সাহেবের কাছ থেকে, কেন অন্য যারা চাষিরা চাষ করে তাদের কাছ থেকে অভিজ্ঞতা পেয়েছি। তারপর এখানে ছোট একটা জায়গায় ডিম ফেলে মাছ ফোটানো হয়, ওনার কাছ থেকেও, ওই ভানুবাবু, ওনার কাছ থেকেও অভিজ্ঞতা কম বেশি পেয়েছি। হ্যাঁ, এই রকম আস্তে আস্তে করতে করতে সবই জেনে যাবেন। যে কোনো লোক প্রথম অবস্থায় আসলে আস্তে আস্তে করে অভিজ্ঞতা কামাবে, এতে কোনো অসুবিধা নেই, আর এতে কোনো চাপও নেই। তো সিরাজ ভাই মোটামুটি এটা আজকের আপনার কতদিন হতে চললো, এই যে মাছের প্রজেক্টটা আজকে দৈর্ঘ্যত ক বছর হতে চললো? এটা আমার 6 বছরের রানিং। 6 বছরের রানিং হচ্ছে। প্রথম 2 বছর একটু কষ্ট হয়েছিল, এখন আর কোনো অসুবিধা হয় না, আর এত চাপও নেই, কেননা মাছ পুকুর অনেক উর্বর হয়ে গেছে।
মাছ ফেলালেই হচ্ছে। আর যা যা করতে হয় কালচার সেটা তো আগে থেকেই করে নিই। এইভাবে একটা পুকুর রেডি হয়ে আছে, ডিম পড়বে। আর একটা পুকুরে ছোট চারাই মাছ রেডি হয়ে আছে, আর তিনটে পুকুরে বড় মাছ আছে বিক্রির উপযোগী। এই চৈত্র মাসে যদি কেউ মাছ যদি কারোর লাগে, সিরাজ ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। কারণ অনুষ্ঠান বাড়ি বা কোনো কিছু খুব ভালো কোয়ালিটির মাছ আপনারা পাবেন। তাছাড়া এমনি নতুন উদ্যোক্তা যদি কেউ মাছের প্রজেক্ট করতে চান, সিরাজ ভাইয়ের কাছ থেকেও আপনারা মাছ নিতে পারেন। কারণ উনি একটি অভিজ্ঞতা খামারি, দৈর্ঘ্যত কয়েক বছর ধরে এই মাছ চাষ করছে, আপনাদের সমস্ত দিক দিয়ে সহযোগিতা করবে বন্ধুরা। আর যেটা মেন বিষয়, আমি তো সিরাজ ভাইয়ের নম্বর আপনাদের দিয়েই রাখবো স্ক্রিনে। আর এখন যেটা জানবো সিরাজ ভাইয়ের কাছ থেকে, 2-3টে কথা বাকি রয়েছে, যে সিরাজ ভাই একটা পুকুর আমরা কিভাবে রেডি করব, এবং নতুন যদি কেউ মাছ করতে চায় ওটা ও কিভাবে শুরু করবে, এবং ওকে মানে ভবিষ্যতে যাতে ও আস্তে আস্তে এগোতে পারে, তো ওর কীভাবে শুরু করবে, তো এই বিষয়ে সিরাজ ভাইয়ের কাছ থেকে জানবো। পুকুরের পাড়টা ভালো করে করা উচিত। বর্ষাকালে যেহেতু ডুবে যায়, আমাদের এখানে ঝড় বৃষ্টি হলে এমনি ডুবে গেলে, মাছ বেরিয়ে গেলে তখন লস হয়ে যাবে। আর না হলে 6 ফুট বেশি ডিপ করা যাবে না, মাছ চাষের জন্য 6 ফুটই উপযোগী। তার চেয়ে বেশি ডিপ করলে মাছ ভালো হবে না, গ্রোথ হবে না। আর মাছের পুকুরের সঙ্গে যদি একটা চাপ থাকে, মানে ধরুন একটা আপনি 40 ফুট পুকুর করলেন, আপনার যদি 20 ফুট যদি দুদিকে 10 ফুট করে চাপ থাকে, তাহলে মাছটা ভালো তাড়াতাড়ি গ্রোথ হবে বা মাছটা বাড়বে। কেননা একটা মাছ যখন গভীর জায়গায় সবসময় থাকতে ভালোবাসে না, তার যখন ভালো না লাগবে সে চাতের মধ্যে এসে থাকলো, আবার যখন তার এখানে চাতটা সে উপযুক্ত মনে করলো না, সে তখন গভীরে চলে গেল। সেই ক্ষেত্রে মাছটা ভালো হয়। 2 হলো পুকুর খোলার ক্ষেত্রে, নতুন পুকুর খুললে প্রথমে গোবর করতে হবে, আর মোয়াখোল করতেই হবে মাস্ট। তারপরে তো চুন আর ব্লিচিং করতেই হবে। করলে এই সবগুলো করার পরে পুকুর আস্তে আস্তে করে মানে জৈব পুকুর হয়ে যাবে। পরপর মাছ ভালো হবে। প্রথম অবস্থায় 1-2 বছর একটু কষ্ট হবে, খাবার বেশি লাগবে, মাছ বাড়বে কম। মানে পুকুরটা জৈব আকারে তৈরি হতে একটু সময় লাগবে। সময় হওয়ার পরে আবার একদম সব মহিমায় আবার পুকুর ঠিক পজিশনে চলে আসবে, তখন খাবার কম লাগবে, প্রফিটও বেশি হবে, মাছও ভালো হবে। তো আর যেটা নতুন উদ্যোক্তা যদি এই মাছ ফার্মিংয়ের সঙ্গে আসতে চায় বা করতে চায়, ওর মোটামুটি কীরকমভাবে শুরু করা উচিত আপনার অভিজ্ঞতায়? প্রথম অবস্থায় পুকুর খনন করতে হবে। খনন করার পরে ক্যাপিটাল পুকুর কাটার জন্য যেটা লাগবে সেটা করতে হবে। তারপরে যেটা লাগবে মোয়াখোল কিনতে হবে। বিঘায় ধরুন না আমরা 10 বস্তা করি, কেউ 8 বস্তা, কেউ 6 বস্তা, সে জায়গার উপরে নির্ভর করে। যে জায়গাটা খুব কম অনুর্বর সেটাই 10 বস্তা লাগবে। একটু তার চেয়ে ভালো উর্বর তাতে 6 বস্তা লাগবে। আরও ভালো উর্বর তাতে 4 বস্তা লাগবে কি 5 বস্তা লাগবে। এইভাবে দিতে হবে। দেওয়ার পরে গোবর তো দিতেই হবে, জৈব না হলে হবে কি করে, গোবর দিতেই হবে মাস্ট। তারপর পটাশ, ব্লিচিং, চুন, এগুলো সব করার পরে পুকুর সমহিমা আস্তে আস্তে উর্বর আর জৈব হয়ে যাবে, তাতে মাছ ভালোবাসে। আর মাছ প্রথম মানে কম আকারে শুরু করা উচিত। হ্যাঁ, প্রথম অবস্থায় আপনার ধরুন 1 বিঘার উপরে যদি পাঙ্গাস বা রূপচাঁদ কেউ করে, 1000 পাঙ্গাস 1000 রূপচাঁদ, আর তার সঙ্গে রুই ধরুন গাঙ্গা 100 আর মৃগেল 100, কাতলা 20 পিস। মানে টেলার দেখার জন্য সমস্ত কিছু অভিজ্ঞতা। হ্যাঁ, প্রথম অবস্থায় মাছ কম দিয়ে খাবার টাওয়ার দিয়ে মাছটাকে দেখতে হবে। যদি খুব ভালো গ্রোথ হয় তাহলে আর একটু বাড়ানো যাবে। পরবর্তীকালে 1500 ধরুন রূপচাঁদ আর করে যে 200 জায়গায় সেটা 200 400 ফেলানো যাবে। মানে রুই আর কাতলা 20টার 1 বিঘা জায়গায় 20 পিস কাতলা ফেললে আপনি 1 বছরের মধ্যে 2 কিলো করে পাবেন আপনি সাইজের, যদি সেইভাবে ঠিক করা যায়। আর যদি রুই আপনি ধরুন 200 পিস, যদি 100 পিস গাঙ্গা 100 পিস রুই যদি ফেলেন, আপনি 400-500 গ্রাম করে হয়ে যাবে 1 বছরের মধ্যে। এই হলো ব্যাপার। কেননা পাঙ্গাস রূপচাঁদ মাছ যে খাবারটা খায়, ও যে মল ত্যাগ করে, ওইটা কিন্তু রুই আর কাতলা আর ওই গাঙ্গা মাছের খাবার হয়ে যায়। খুব ভালো আকারে খায়, তাই তো? হ্যাঁ, ওটা ওরা নিচে পড়লে ওটা খায়, মানে বিনা পয়সায় ওটা ওদের মাছটা বাড়ে। মানে সিরাজ ভাই যেটা জানালো সত্যি খুব একটা ভালো লাগলো, যে আমরা পাঙ্গাস আর রূপচাঁদ যে চাষ করছি ওদের আমরা খেতে দিচ্ছি, তো ওরা যে মল ত্যাগ করছে, আমি কিন্তু ওখানে যদি মানে রুই আর যেটা কাতলা মাছ যেটা থাকছে, ওটা যদি আমরা অল্প অল্প করে ওখানে পুকুরে যদি দিয়ে রাখি, তো ওটা আমরা ফ্রিতে এবং বিনা খাবারে মোটামুটি ওই মাছটি আমরা পেয়ে যাব। তো আর যেটা কথা হচ্ছে যে এই যে মাছ
সিরাজ ভাই ছোট মাছ যে তৈরি করছে, তো এটা কি ডিম ফেলে তৈরি করা হয় না মাছটা অন্য কোথাও পয়েন্টে রেডি করে মাছটা এদিকে আনা হয়? না না, আমি সব ডিমই নৈহাটি থেকে আমার আসে, বাঁকুড়ার ডিম আসে রুই কাতলার, আর আমার নৈহাটি থেকে আসে পাঙ্গাস রূপচাঁদের বল আসে, মানে ছোট এক রেখা মাছগুলো নিয়ে এসে আমি এখানে ফেলে বড় করে নিজে প্রোটেকশন করে, মানে নিজে বাড়িয়ে আবার অন্য পুকুরে চেঞ্জ করে করে বড় করি। তো দেখাবো আপনাদের একদম ছোট ছোট মাছ, ঠিক আছে, একটা অসংখ্য অনেক পরিমাণের মাছ আমরা অল্প করে জল থেকে তুলে নিয়েছি, পাত্রের মধ্যে রাখা আছে, সেটা আপনাদের দেখাবো। তো আশা করি আপনাদের সমস্ত কিছু মানে জানাতে পারলাম। আর একটা যেটা বিষয় যে মার্কেট, আশা করি মার্কেট বিষয়ে আপনাদের কোনো জ্ঞান দিতে হবে না, কারণ মাছ চাষ করলে আপনি আপনার বাড়ি থেকে এসে নিয়ে চলে যাবে বা এবং এখন যে মানে মাছের খুব একটা ভালো চাহিদা রয়েছে, পাঙ্গাস রূপচান এখন প্রতিনিয়ত বাজারে কিন্তু আপনারা যেদিন যাবেন সেদিন দেখতে পাবেন। তো মোটামুটি আশা করি আপনাদের সব বিষয় বিস্তারিত জানাতে পারলাম। আর যদি বিস্তারিত কিছু জানার থাকে বা এই মাছ নিয়ে আপনাদের যদি কোনো কিছু কনফিউজ থাকে, সিরাজ ভাইয়ের মোবাইল নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা কল করবেন, কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে, এবং খুব সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে রয়েছে এগ্রিকালচার বিষয়ে, আপনারা গিয়ে ওই ভিডিওগুলোও দেখতে পারেন। দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।